রিমালের ছোবলে বিধ্বস্ত উপকূল, 11 জনের প্রাণহানি, 35,000-এর বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত, আংশিক বিধ্বস্ত 1,15,000। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি, অনেক স্থানে জলাবদ্ধতা, হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে বন্দর নগরী চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধি দল। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে অর্থ পাচার মামলায় দুদকের চার্জশিট, রাজধানীতে 110 কোটি টাকার জমির দাম দেখানো হয়েছে 15 কোটি টাকা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপকূল পার হয়ে গেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। বরিশালে ভবনের দেয়াল ধসে 2 জন, ভোলায় ঘর চাপায় বৃদ্ধসহ 6 জেলায় প্রাণ গেছে 11 জনের। উপকূলে জলোচ্ছ্বাসে ভেঙেছে বাঁধ, ফাটল দেখা দিয়েছে অনেক জায়গায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পূর্ণ শক্তি নিয়ে উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ভারী বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিচু এলাকা, দুর্ভোগে দুর্গতরা। বরিশালের বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর পানি, অনেক বাসাবাড়িতে পানি ঢুকেছে, কমপক্ষে 10,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রূপাতলীতে দেয়াল ধসে এক দোকান মালিক সহ শ্রমিকের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার চরমন্তাজ ইউনিয়ন সহ বাউফল, দশমিনা, মির্জাগঞ্জ উপজেলার চরসহ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। বরগুনায় জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ভোলায় ঝড় বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় নির্ঘুম রাত কেটেছে উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষের। রিমালের আঘাতে প্লাবিত হয়েছে পুরো পিরোজপুর। বৃষ্টির সাথে ঝোড়ো বাতাসে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। ভেসে গেছে ঘেরের মাছ, তলিয়ে গেছে সবজি ও ফসলের ক্ষেত। আমাদের বাড়ি কোনো ঘর, কোনো মাল আমার নেই, যে খাতা বালিশও নেই, সব বিক্রি বিক্রি তলায় গেছে। হঠাৎ করে মানে আমাকে গেটের সামনে গিয়ে যাচ্ছি, আইসে দেখি একদম পানি স্রোত। এখন গাড়ি ঠেকাবো না, ঘর ঠেকাবো না, মানে ঘরে মাল জিনিস কোনো কিচ্ছু করতে পারিনি। রাস্তা ভাঙিয়ে ঢুকে জোয়ারের পানি দিয়ে রাস্তায় উঠে আমাদের ঘর দুয়ার সব তলায় গেছে। বিষখালী ও সুগন্ধা নদীর 6 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়েছে ঝালকাঠির বিস্তীর্ণ এলাকা। শত শত পরিবার পানিবন্দী। ব্যাপক ক্ষতি হয়েছে গাছপালা, মাছ ও ফসলের। বিদ্যুতের খুঁটি ভেঙে পুরো জেলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়েছে। রাত্রে মনে করেন কোনো ঘুম নাই, কিছু নাই, আমরা খুবই আতঙ্কের ভিতরে রয়েছি। এই যে আমাদের ঘরের ভিতরে 2 থেকে 3 ফুট পানি হয়েছে, আমাদের চুলোমুলো সবই ভিতরে গেছে, চতুর্কুল তলায় গেছে। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে তলিয়ে গেছে অর্ধশতাধিক মাছের ঘের। কয়েক জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। ধসে গেছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি। সড়কের ওপর গাছ ভেঙে পড়ে অনেক এলাকায় যোগাযোগ বিঘ্নিত হয়। বাগেরহাটে বিভিন্ন জায়গায় সংযোগ লাইনে গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। অন্তত 3টি জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। মংলা উপকূলে রাতভর দমকা হাওয়ার সাথে বৃষ্টি হয়। তলিয়ে গেছে নিচু এলাকার রাস্তাঘাট, মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। চট্টগ্রামের বায়েজিদ এলাকায় দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে 17 ঘন্টা পর চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রম চালু হয়। একই সাথে শুরু হয় বন্দরের অপারেশনাল কার্যক্রম। কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়ায় ভেসে গেছে বেশ কিছু চিংড়ি ঘের ও লক্ষাধিক মেট্রিক টন লবণ। ঝড় থামার পর আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় রিমালের অবস্থান সহ ঝড়ের সবশেষ অবস্থান সম্পর্কে জানতে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু। সরাসরি তার সঙ্গে কথা বলবো। বাবু, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান কোথায়, আর সার্বিকভাবে দেশের আবহাওয়ার ব্যাপারে অধিদপ্তর থেকে আপনাদের কি জানানো হয়েছে? আপনি জানেন, উপকূলে আঘাত হানার পরে ঘূর্ণিঝড় রিমাল 24 ঘন্টা এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে এবং এটি আঘাত হানিয়েছিল গতকাল রোববার রাত 8টা নাগাদ মোংলাতে। তার অগ্রভাগে আঘাত হানার পরে তার কেন্দ্র ছিল মোংলাতে
এরপরে সেখান থেকে সরে মোংলা এবং ফেপুপাড়ার মাছ থেকে রেমাল সরে যশোরে আজকে দুপুর নাগাদ সে অবস্থান নেয় দীর্ঘ কয়েক ঘন্টা। সেই অবস্থান নেওয়ার প্রভাবে রেমাল সারা দেশই তার বৃষ্টি ছড়িয়ে যায় এবং বৃষ্টির প্রভাবে ঝড়ো বৃষ্টি হতে থাকে এবং পরবর্তীতে সেই রেমাল সন্ধ্যা 6টা নাগাদ ঢাকার অদূরে মানিকগঞ্জে সেই নিম্নচাপ আকারে ধারণ করে এবং সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ঢাকাতে অগ্রসর হয়েছে রেমালের এবং রেমাল ঢাকাতেই এখান থেকেই তার সকল শক্তি, যেটা আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে সকল শক্তি এখানেই শেষ করে সে অবশেষে নিস্তেজ হয়ে যাবে। তবে সেই নিস্তেজ হতেও তাকে আরও একদিন সময় নেওয়ার কথা বলছে আবহাওয়া অফিস। এবং আপনি জানেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে 2009 সালে আইলার পরে এই সর্বপ্রথম প্রায় 45 ঘন্টা ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে অবস্থান করবে। এর আগে 2009 সালে আইলা অবস্থান করেছিল 34 ঘন্টা। রেমালের এই অবস্থানে আগামীকালও সারা দেশে ঝড়ো হাওয়া থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা আবহাওয়া অফিস বলছেন এবং আগামীকাল মঙ্গলবার রাত নাগাদ রেমালের প্রভাব কাটতে পারে। এবং এখন পর্যন্ত রেমালের যে বর্তমান অবস্থা তাতে ঢাকাতে বৃষ্টিপাত এবং আরও বাড়ার কথা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। সেই সাথে আসলে আবহাওয়া অফিস আরও বলছেন যে যেহেতু রেমালের বাতাসের গতিবেগ কমে গেলেও রেমালের এখানে মেঘরোষ থাকার কারণে বৃষ্টিপাত আরও দীর্ঘ সময় স্থায়ী হবে। এখন পর্যন্ত সরকারি হিসেবে আমরা যেটুকু জানতে পারছি যে 19টি জেলাতে রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেসরকারি হিসেবে প্রায় 87 লাখ মানুষ রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর সরকারি হিসেবে সেই সংখ্যাও 35 লাখের মতো। এখন পর্যন্ত রেমালের আঘাতে 10 জনের মৃত্যুর কথা সরকারিভাবে জানানো হয়েছে এবং রেমাল বর্তমানে ঢাকাতেই অবস্থান করছে। সেটা ধীরে ধীরে আগামীকালের মধ্যে সন্ধ্যা নাগাদ বলছে যে ঢাকা থেকে তার প্রভাব বিস্তার কমে গেলেও সেটা রাত পর্যন্ত অবস্থান করবে এবং আজ রাত 1টার দিকে আসলে রেমাল আরো 5 ঘন্টা এরকম ঝড়ো হাওয়া থেকে বৃষ্টি সারা দেশে বয়ে যাওয়ার সর্বশেষ কথা বলেছে যে রেমালের প্রভাবে আবহাওয়া অফিস বলছে যে ঝড়ো হাওয়া থাকবে আরো 5 ঘন্টার। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে কথা বলছিলেন সহকর্মী ফরুক বাবু। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, আগাম প্রস্তুতির কারণে ঘূর্ণিঝড় রিমালে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসে ব্যাপক বাড়িঘর, গাছপালা ও রাস্তাঘাটের ক্ষতি হয়েছে বলে জানান তিনি। সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে এই ক্ষতি কাটিয়ে উঠতে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। স্মরণকালের সবচেয়ে দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালিয়ে উপকূলীয় অঞ্চল অনেকটাই বিধ্বস্ত করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল। রিমালের বাতাসের গতিবেগ ছিল 111 কিলোমিটার। এর প্রভাবে মোট 19টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 35,483টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে এবং 1,14,992টি ঘরবাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। আর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, দুর্যোগ কবলিত মানুষের জন্য সরকারি সহায়তায় কার্যক্রমের কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সফলভাবে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলা করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা জানেন, গতকাল সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল এলাকায় আঘাত হানে, যার প্রভাব এদেশের বিস্তীর্ণ এলাকায় আজও অব্যাহত রয়েছে। রিমালের কারণে উপকূলীয় এলাকাসমূহে পানি ঢুকে মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে। বেশ কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকায় অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এরই মধ্যে 6,85 লক্ষ টাকা বিতরণের কথাও জানান মহিবুর রহমান। আপনারা তো বুঝতে পারছেন যে আমার ক্ষতিপূরণটা কত ভয়াবহ ক্ষতি ইতিমধ্যে আমাদের। এরপরে আমাদের অনেক এলাকায় এখনো পানি আবদ্ধ আছে। অনেক ঘের, বিশেষ করে মাছের ঘের এখানে নষ্ট হয়েছে, গাছপালা নষ্ট হয়েছে। এগুলি তো আমরা পর্যায়ক্রমে ডিফর্মের মাধ্যমে বিস্তারিতভাবে আপনারা হয়তো জানতে পারবেন। দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে 1,471টি মেডিকেল টিম এবং 9,424টি আশ্রয় কেন্দ্র খোলার কথাও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে পড়েছে। এজন্য 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশে তীব্র বাতাস সহ বৃষ্টিপাত হচ্ছে। এতে ঘর থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়েছে মহানগরবাসীও। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল রবিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার খেপুপাড়া সহ 16 উপকূলীয় জেলায় আঘাত হানে। ঘন্টায় সর্বোচ্চ 111 কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় রাতভর তাণ্ডব চালায়। তবে সকাল 9টার দিকে ক্রমশ দুর্বল হতে থাকে এই প্রবল ঘূর্ণিঝড়। সোমবার বেলা 11টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রিমালের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান। স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল 9টায়। যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে। পথটা হলো যে সাগর আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। ঝড়টি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে যশোরের পর পশ্চিমবঙ্গের দিকে বয়ে যায়। দুর্বল হওয়ায় সকল সমুদ্র বন্দর থেকে মহাবিপদ সংকেতও নামিয়ে দেয় আবহাওয়া অফিস। তবে ঝড়ের প্রভাবে দিনভর সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকে। রাজধানী ঢাকায়ও সকাল থেকে শুরু হয় বৃষ্টি। দিনভর থেমে থেমে চলে এই বৃষ্টি। বৃষ্টিতে যানবাহনের সংকট, রাস্তাঘাট কিছুটা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়ে নগরবাসী। তো গাড়ি পাচ্ছি না, আর যেটাও পাচ্ছি উঠতে পারতেছি না। আর মানুষের যে একটা দুর্ভোগ, মহিলা মানুষ তো বাসে উঠতেই পারতেছে না, পুরুষ মানুষেরই যে অবস্থা। আল্লাহ পাকের বৃষ্টি দিছে, রহমত বৃষ্টি দিছে, একটু রাস্তাঘাটে একটু সমস্যা আছে। পাশাপাশি রিক্সা চালক কিংবা রাইড শেয়ার চালক সহ খেটে খাওয়া মানুষরাও বৃষ্টিতে ভিজে যান চালায়। এই তো আমরা রাস্তাঘাটে পানি, ঠান্ডা লাগছে। আমাদের বৃষ্টিতে তো মনে করেন টিপ থাকে না, কেউ বৃষ্টিতে ভিজে যেতে চায় না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকাও রূপ নিয়েছে দুর্ভোগের নগরীতে। রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা আর গাছ পড়ে ভোগান্তি বাড়ে নগরবাসীর। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার আগেই গতকাল রবিবার রাত থেকে উপকূলীয় অঞ্চল সহ রাজধানীতে ঝরতে থাকে বৃষ্টি। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। মূল সড়ক সহ রাজধানীর অনেক অলিগলিতে জমে গেছে হাঁটু সমান পানি। রাজধানীর নিউ মার্কেট, ধানমন্ডি 27 নম্বর, মিরপুর 10 নম্বর, শেওড়াপাড়া, কাজীপাড়া, রাজারবাগ পুলিশ লাইন্স, বেইলি রোড, শান্তিনগর, জুরাইন, উত্তরখান, দক্ষিণখান, সায়দাবাদ, শনিরাখড়া, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে অনেক মার্কেটের দোকান। ঝড়ে রাজধানীর উত্তরা, রমনা, মোহাম্মদপুর সহ বেশ কিছু এলাকায় উপড়ে গেছে গাছ। মাত্র 3 ঘন্টায় 132 মিলিমিটার বৃষ্টিপাতে হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। নাকাল নাগরিক জীবন। জল জটে বিপর্যস্ত সাধারণ মানুষ। জলাবদ্ধতায় আটকা পড়ে নষ্ট হয়েছে যানবাহন। জলাবদ্ধতাকে ললাট লিখন বলে আক্ষেপ চট্টগ্রামবাসীর। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। সোমবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত চট্টগ্রামে 132 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী বৃষ্টির কারণে মহানগরীর নিচু এলাকায় আগের মতোই তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকায় নিচু সড়ক যেন নদী। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অপরিকল্পিত নগরায়ন, নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলা আর খাল বেদখল হওয়াকে দুষছেন তারা। আমার ঘরের মধ্যে পানি উঠছে, বেশি পানি উঠে কাপড় টাপড় চাল টাল ব্যাগ বুঝে চারি ভেতর ফোলান টোলান ঘুম যাইতেই না। বিশেষ করে আমাদের চকবাজার এলাকাতেই সমান পানি, অন্য জায়গায় এতটুকু পানি উঠে না। সমস্যা সমাধানে 2017 সালে সিডিএর উদ্যোগে প্রথম প্রকল্প গ্রহণ করা হয়। প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই দুই সংস্থার কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনী। সকাল থেকে গাড়িতে চালাতে পারছি না, পানির অবস্থা বেশি খারাপ। বদ্রহাট থেকে এখান থেকে চকবাজার মার্কেট সব জায়গায় পানি বেশি, অতিরিক্ত পানি বেশি। এখানে এই যে সকালে দোকানে পানি ঢুকে গেছে, এখানে পরিষ্কার করতে হচ্ছে, আবার বৃষ্টি বেশি হলে আবার ঢুকে যাবে। আজকে তো এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, পানি
এখানে গাড়ি চলতেছে না। ওখানে মাটি পড়ে, মাটিগুলো পরিষ্কার করতে হবে নিয়মিত, ময়লাগুলো আবর্জনা পরিষ্কার করতে হবে, তাহলে পানিটা সহজে নেমে যাবে। এদিকে বৃষ্টির পানি উঠতে থাকলে তা ঠেকানো কঠিন বলে মন্তব্য করেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বললেন, দুবাই, নিউ ইয়র্কের মতো শহরেও পানি উঠছে, তবে দ্রুত পানি নিষ্কাশনের উপর জোর দেন মেয়র। পানি উঠবেই, এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পানি দ্রুত চলে যেতে হবে। এখন পৃথিবীর কোন জায়গায় পানি উঠতে, দুবাই শহরও পানি উঠতেছে, যেখানে জীবনে কেউ কল্পনা করেনি। নিউ ইয়র্ক শহরও পানি উঠছে। সামান্য একটু বৃষ্টি হয়েছে, আসলে এই বৃষ্টিতে এটা বর্ষামুক্ত নয়, মুরাদপুর থেকে আরম্ভ করে শহরের বিভিন্ন নিম্ন অঞ্চল কিন্তু পানিতে সয়লাভ হয়ে গিয়েছে। এটাতে মানুষ খুব কিন্তু অসন্তোষ প্রকাশ করে। আমরা জলবদ্ধতার কাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আর সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করি। জলাবদ্ধতার জন্য সরকারি সংস্থাগুলো একে অপরের উপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করায় স্থায়ী সমাধান হয় না, আর প্রতি বছর বর্ষা এলেই চরম দুরবস্থায় পড়ে নগরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতভর বৃষ্টিতে কলকাতার একাংশ বিপর্যস্ত হয়ে পড়ে। তার ছিঁড়ে যাওয়া সহ বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়েও বিপর্যয় দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। রবিবার রাতেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 135 কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে রাত 10টার পর থেকে ঝড়ের বেগ বাড়ে কলকাতায়। রাত গভীর হতেই বাড়ে বৃষ্টি ও দমকা হাওয়া। শক্তিশালী এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে রাতভর তাণ্ডব চালায়। রিমালের প্রভাবে কলকাতার রাস্তাঘাট রাত থেকে জলমগ্ন। সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় নিচু এলাকাগুলো ভয়াবহ বন্যার কবলে পড়েছে। রিমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে গেছে, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, ফলে অনেক জায়গায় দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। অবশ্য ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই পশ্চিমবঙ্গের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। পানি ইতনা জুড়া যায়, গতকাল জলের স্তর অনেক বেড়েছে এবং বাতাস খুব শক্তিশালী ছিল। ভারী বর্ষণ ও প্রবল বাতাসের কারণে আবহাওয়া সত্যি খারাপ হয়ে গেছে। বাতাস আর আছে, পানি তো থোড়া अभी भी সমুদ্র। রবিবার দুপুর থেকে এখন পর্যন্ত কলকাতা শহরের শতাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। 2728 মে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি নেতারা বলেছেন, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলীয় এলাকায় মহাবিপদ সংকেত চলছে। তখন মানুষের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন তারেককে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার কথা। টাকা পাচারকারী, লুটেরা, দুর্নীতিবাজদের এমপি বানানো হয়েছে, তারা এখন খুনোখুনি করে মরছে। এর দায় সরকারকেই নিতে হবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশাক সহ বন্দী নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা জেলা বিএনপি। এতে নেতারা অভিযোগ করেন, উন্নয়নের কথা বলে এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখতে আনন্দ পান সরকার প্রধান। সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। টাকা পাচার করতে করতে নিজেদের মধ্যে এখন হানাহানিতে লিপ্ত ক্ষমতাসীনরা। আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুনোখুনি করছে, কারণ এই লোকরাই তো টাকা পাচার করেছে যাদেরকে আপনি এমপি বানিয়েছেন। তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না। এরা এমপি হয় কি করে? আপনি জনপদের পর জনপদ, আপনি মাফিয়া, আপনি ডাকাত, আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন। এর দায় কি আপনার উপর নেই? বিএনপি নেতারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তারেক রহমানকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে
প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপি নেতারা। যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মুখে দেশ, তখন দেশের প্রধানমন্ত্রী তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। দেশ যখন দুর্যোগের মুখে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না। তারেক রহমানের বিরুদ্ধে মূল রাগের কারণ তো এই যে তারেক রহমান আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করেছে। অবিলম্বে বন্দী নেতা কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতারা। বিরোধী দলকে জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে ফটো সেশন করছে বিএনপি নেতারা। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্যোগ প্রশমনে সরকারের যথেষ্ট প্রস্তুতি থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। জানান, শিগগিরই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাইনুল শোভনের রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে পূর্ব নির্ধারিত এই সংবাদ সম্মেলন থাকলেও সব ছাপিয়ে উঠে আসে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের প্রসঙ্গ। ঘূর্ণিঝড় রিমালে স্বজনহারা ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দাবি করেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার নামে বিএনপির মতো লোক দেখানোর কাজ আর ফটো সেশনে বিশ্বাসী নয় আওয়ামী লীগ। বিএনপি বিরোধী দল হিসেবে তাদের একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালনে তারা বারে বারে ব্যর্থ হয়েছে। তারা ফটো সেশন করে, ইতিপূর্বে আমরা দেখেছি সাহায্যের নামে ফটো সেশন। তো বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায় না। ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এরই মধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাংগঠনিক ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে তার দল। জানান, দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। পূর্ব প্রস্তুতি সেটা যথাসময় সম্পন্ন করা, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ী বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী অংশীদার হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের জন্য নীতি সহায়তা নিয়ে প্রস্তুত বাংলাদেশ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বাংলাদেশে বিনিয়োগের অবারিত ক্ষেত্রে সুযোগ নিতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সরকার প্রধান বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরে বলেন, পুরো অঞ্চলের মধ্যে বিনিয়োগ খাতে সবচেয়ে বেশি নীতিগত সুবিধা নিশ্চিত করেছে বাংলাদেশ। I may remind you that Bangladesh has the most liberal investment policy status in the region. Also be assured that we are giving top priority to improving our investment environment. Bangladesh is a market of 170 million people, and its location puts it in the heart of market of 3 billion. মার্কিন বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের যাত্রাপথে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করাই লক্ষ্য। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. We aspire to become a smart nation by 2041. Here we need your support in increasing our global competitiveness and expanding
our export base. I also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. সভায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আইসিটি, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, মেরিন রিসোর্সেস, ফার্মাসিউটিক্যাল সহ একগুচ্ছ খাতে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। টিআইবি বলছে আওয়ামী লীগ, বিএনপি দুই দলের নেতাকর্মীরাই স্থানীয় নির্বাচনে দলের নির্দেশনা অমান্য করেছেন। এসব নির্বাচনে প্রার্থীদের কাছে রাজনৈতিক আদর্শের উপস্থিতি নেই, ক্ষমতাই মূল কথা। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান দেশের রাজনীতি ব্যবসার হাতে জিম্মি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পরও উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে লড়ছেন মন্ত্রী, এমপিদের ভাই, ছেলে, মেয়ে, জামাতা সহ 18 জন আত্মীয়। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ তুলনামূলক কম। প্রার্থীদের 66.53% ব্যবসায়ী। এসব তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সংস্থাটি বলছে বিএনপি এ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলটি তৃতীয় ধাপেও স্থানীয় প্রার্থীদের আটকাতে পারেনি। এই ধাপে 51 জন আগ্রহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি। আওয়ামী লীগের মন্ত্রী, এমপিদের আত্মীয়রাও আছেন মাঠে। বিএনপির দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করা, আবার সরকার দলেরও নির্দেশনা আছে যে আত্মীয় স্বজনকে মনোনয়ন দেওয়া যাবে না বা প্রার্থিতা পাবেন না, অথচ দুটি ক্ষেত্রে কিন্তু এই যে নির্দেশনা, দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এটি আমাদেরকে যে বিষয়টার প্রতি ইঙ্গিত দেয় সেটি হচ্ছে যে এখানে নির্বাচনে দলীয় আদর্শ বা রাজনৈতিক আদর্শের কোনো উপস্থিতি নেই বললে চলে। এখানে আসলে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় যেতে হবে। টিআইবির তথ্য মতে প্রায় 22.5% প্রার্থীর ঋণ রয়েছে। 16% প্রার্থী বিভিন্ন মামলায় অভিযুক্ত। ইফতেখারুজ্জামান বললেন, ব্যবসায়ীদের রাজনীতিতে আসতে অসুবিধা নেই, তবে তারা কি উদ্দেশ্যে রাজনীতিকে বেছে নিচ্ছেন তা দেখার বিষয়। রাজনীতিতে ব্যবসার যে প্রভাব, এটা কিন্তু হঠাৎ করে হয় না, এটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। মানে এমন একটা জায়গায় চলে আসে, এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। রাজনীতি এখন ব্যবসার হাতে জিম্মি হয়েছে এবং আমাদের দেশে যেটা ব্যবসা সেটাই রাজনীতি, যেটা রাজনীতি সেটা ব্যবসা। ব্যবসা যারা করেন তারা এদেশের নাগরিক হিসেবে রাজনীতিতে আসবেন না, এটা আমরা কখনোই বলিনি, কখনো বলবো না, আজকে বলবো না, ভবিষ্যতে বলবো না। কিন্তু সেটা সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়ায়, সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া হচ্ছে কিনা এবং সেখানে রাজনীতির উদ্দেশ্যে রাজনীতিতে আসছেন কিনা, নাকি মুনাফা অর্জনের উদ্দেশ্যে আসছেন। টিআইবি বলছে যেসব জনপ্রতিনিধি দীর্ঘদিন ক্ষমতায় আছেন তাদের আয় ও সম্পদ বেড়েছে। বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা দেওয়ার বিষয়টিও সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আক্তার ও সন্তান সহ 6 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। আজ চার্জশিট দাখিল করে দুদক। মামলার এজাহারে বলা হয়, রাজধানীতে ক্যান্টনমেন্ট বাজার এলাকায় 2টি দলিলে 110 কোটি টাকায় 30.25 কাঠা জমি কেনেন শেখ আব্দুল হাই বাচ্চু, কিন্তু দলিল মূল্য দেখানো হয় 15 কোটি 25 লাখ টাকা। পরে জমিটি তিনি স্ত্রী শিরিন আক্তার, ছেলে শেখ রাফা হাই, শেখ সাবিদ হাই অনিকের নামে হস্তান্তর করেন। বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় দায়ের হওয়া 59টি মামলায় গত বছর আদালতে অভিযোগপত্র দেয় দুদক। যদিও 2015 সালে এসব মামলা হলেও কোনো মামলার এজাহারে আসামি হিসেবে নাম ছিল না শেখ আব্দুল হাই বাচ্চুর। তবে দীর্ঘ 8 বছর পর দেওয়া চার্জশিটে 59টি মামলার মধ্যে 58টি চার্জশিটেই আসামি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেছেন, আগে নিত্যপণ্যের সামান্য দাম বাড়লেও রাস্তা ব্লক করে মিছিল হতো, এখন দ্রব্যমূল্য নিয়ে কেউ রাস্তায় নামে না। মন্ত্রীর মতে এতেই বোঝা যায় দ্রব্যমূল্যের সামান্য ওঠানামায় সাধারণ মানুষের মাঝে কোনো প্রভাব নেই। সোমবার সচিবালয়ে কৃষি, বাণিজ্য এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, চাল, চিনি, আলু ও পেঁয়াজ সহ অন্যান্য খাদ্যপণ্যের দাম নিয়ে দেশবাসীর অসন্তুষ্ট হওয়ার কারণ নেই। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে নিত্যপণ্যের দাম প্রিমিয়াম পজিশনে আছে বলেও মনে করেন তিনি। ডিমের দাম কিছুটা বেশি এবং হিমাগারে ডিম মজুদের খবর রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখছে তার মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় রিমালের কারণে সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত না হলে এর প্রভাব বাজারে পড়বে না বলেও মনে করেন তিনি।
এগুলা তো অতীতে একটু দাম বাড়লে রাস্তা গরম হয়ে যেত, এখন এগুলো তো নাই। না না, আপনারা ইররিলেভেন্ট কোশ্চেন করার কোনো প্রয়োজন নাই। আপনি সাংবাদিক না হলে, আমি না হলেও আই নো হোয়াট ইজ দ্য জার্নালিজম। সরকারি বেসরকারি সবকিছু উন্নত আছে, পেঁয়াজ আমদানি উন্মুক্ত আছে, কোনো সমস্যা হবে না। ডিমের দাম কিছুটা বেশি, হিমাগারে ডিম মজুদের খবর পাওয়া যাচ্ছে, বিষয়টি তদারকি করা হবে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব নিয়ে। সাপ্লাই চেইন যদি সঠিকভাবে কাজ করে, সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হয়েছে, আজকে যেটা বললেন জ্বর তুফান, এটাও সাপ্লাই চেইনকে একটা কি বলে বড় বড় একটা প্রভাব ফেলছে। হ্যাঁ, ডিসরাপশন বলে, মানে এটা হঠাৎ করে কাটে যায়। এগুলার কারণে যদি হয়, এটা তো আপনার আমার হাতে নাই। সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবেদন প্রচার করা হচ্ছে। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসট এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অফ এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টার এএপিটিসি এর 12তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে তিনি কথা জানান। সম্প্রতি সেনা সদস্যদের নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন সেনাপ্রধান। সেনাবাহিনীর সঠিক সময়ে প্রতিবেদনটি ভুল প্রমাণ করতে সক্ষম হবে বলেও জেনারেল শফিউদ্দিন আহমেদ জানান। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে সেনা শাসক আপনারা দেখেছেন। আশা করছি ইনশাআল্লাহ আমরা আমাদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছে সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবে ইনশাআল্লাহ। আম রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক প্যাকিং হাউস তৈরি সহ 8 দফা দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। জাতীয় প্রেসক্লাবে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা সিজেএফডি আয়োজিত আম উৎপাদনের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে এক সেমিনারে এই দাবি জানান তারা। সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান এমপি সনাতন পদ্ধতির আম চাষ থেকে বেরিয়ে টেকসই উৎপাদনের তাগিদ দেন। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আম রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক প্যাকিং হাউস গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সিজেএফডির সাধারণ সম্পাদক জিয়াউল হক সবুজ। সেমিনারে রাসায়নিক দ্রব্যের ব্যবহার সীমিত রেখে আম উৎপাদন ও রপ্তানির তাগিদ দেন অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি KSM মুস্তাফিজুর রহমান। সেমিনারে কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার এবং পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি সৈয়দ নুরুল ইসলাম বক্তব্য রাখেন। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন ডেস্ক রিপোর্ট। নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য করনীতি সক্রিয় করা জলবায়ুর জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। উন্নয়ন সমন্বয়ে আয়োজিত এক প্রাক বাজেট সেমিনারে ডক্টর আতিউর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রবৃদ্ধির জন্য অনুকূল করনীতি বাস্তবায়ন খুবই জরুরি। কারণ সরকারের দৃষ্টিতে দেশের জ্বালানি চাহিদার 40% যোগান নবায়নযোগ্য উৎস। সেখানে উচ্চ আমদানি শুল্ক ও কর আরোপ বাধা তৈরি করছে। কর প্রণোদনা নিশ্চিত করা গেলে সৌরশক্তির দাম কমবে, যা দেশে সৌরশক্তির চাহিদাকে উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে দেবে বলে মনে করেন বক্তারা। বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ডের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্পের সহায়তায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ভৈরব পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো র্যাঙ্গুলি ও ভৈরব পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ ইফতেখার হোসেন পৌরসভা কার্যালয়ে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন। এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনে কারিগরি সহায়তা দিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক আইটি সংস্থা সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মার্কাস এহমান, সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মসের সিইও জুলিয়ান ওয়েবার সহ সুইজারল্যান্ড দূতাবাস ও প্রবৃদ্ধি প্রকল্পের কর্মকর্তারা এবং পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময়। দেশের অন্যতম প্রধান টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পার্টনার্স মিট ও গ্রিড অনুষ্ঠিত হয়েছে সিলেটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং গোবিন্দলাল ঘোষ। বিশেষ অতিথি ছিলেন চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের এজিএম মোহাম্মদ জাফর ইকবাল। নগরীর উপশহরে একটি হোটেলের হলরুমে এ অনুষ্ঠান হয়। এতে সিলেটের টাইলস ব্যবসায়ীরা সহ বিশিষ্টজনরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা সিভিসি টাইলসের গুণগত মানের নানা দিক তুলে ধরে এ ব্যাপারে তাদের সন্তুষ্টির কথা জানান। বেসরকারি প্রতিষ্ঠান স্বপ্ন ট্যুরের অ্যাপস উদ্বোধন হয়েছে আজ। রাজধানীর গুলশানে একটি কমিউনিটি ক্লাবে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন স্বপ্ন ট্যুরের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদুর রশিদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এন জামান। এ সময় বক্তারা অ্যাপসের কার্যকারিতা, সুবিধাসমূহ ব্যাখ্যা করেন। তারা জানান, এই অ্যাপসের মাধ্যমে সহজে ও দ্রুত রেজাল্ট, সুলভ মূল্যে এয়ার টিকিট, অটো ইস্যু, তারিখ পরিবর্তন এবং তাৎক্ষণিক রিফান্ড হবে। এ সময় অ্যাপসের কার্যক্রমের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রিমালের ছবলে বিধ্বস্ত উপকূল, 11 জনের প্রাণহানি, 35,000-এর বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত, আংশিক বিধ্বস্ত 1,15,000। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি, অনেক স্থানে জলাবদ্ধতা, হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে বন্দর নগরী চট্টগ্রাম। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধি দল। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে অর্থ পাচার মামলায় দুদকের চার্জশিট, রাজধানীতে 110 কোটি টাকার জমির দাম দেখানো হয়েছে 15 কোটি টাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।